চলে যায় তারা আর কখনো কাছে আসে না, কখনো না। কই এমন দুর্লভ তো আমার কাছে আর ফিরে এলো না, কখনো এলো না। ওরে দুর্লভ, তুই কি সত্যি আর আমার কাছে কোনোদিন ফিরে আসবি না বাবা? মাকে মাকে এত কষ্ট দিবি বাবা? তুই শুধু আমার কথাটা শুনলি, একবারও বুঝলি না কেন কোন দুঃখে আমি কথাটা বলেছিলাম। শুধু মুখের কথাটা শুনলি, বুকের ব্যথাটা বুঝলি না। তুমি কার সঙ্গে কথা বলছো গো? আমি তো কারোর সঙ্গে কথা বলিনি, আমি তো কারোর সঙ্গে কথা বলিনি। কি লুকোলে শোনায়নি? কাগজের আওয়াজ পেলাম। হাতে তোমার কি আছে? হাতে আছে এটা তো একটা দলিল। দলিল দলিল। ও, তোমার ফেরত, ছেলের ফেরত দেওয়া যায় দলিল, তাই না? মানে আমি ওই দলিলে দুর্লভের লাগানোর ফটো দেখে তুমি কাঁদছিলে, তার সঙ্গে কথা বলছিলে। আমি বলিনি, আমি তার সঙ্গে কথা বলিনি, আমি তার জন্য কাঁদিনি। কেন কাঁদবো আমি তার জন্য? সে আমার কে? তার সঙ্গে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই। রক্তের সম্পর্ক যখন নেই, তখন দলিল হাতে তার জন্য কাঁদছিলে কেন? দলিলটা ছিঁড়ে ফেলে দাও, জমিটা বিক্রি করে দাও। ও কথা বলো না, আমার কাজ তুমি করো না। প্রাণ থাকতে এই জমির এতটুকু অংশ আমি কাউকে দেব না, কাউকে না। আমাকে দিতে হবে। একই আজ তুই সোজা হয়ে স্বাভাবিক কণ্ঠে কথা বলছিস? আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি। সূর্যটা আজ পূর্ব আকাশে উঠেছিল তো সুরায়নি। আমি ড্রিঙ্ক করা ছেড়ে দিয়েছি। আমি বুঝতে পেরেছি শর্মা, তার বাবা, তার ছেলে শর্মা আমাকে ঠকিয়েছে, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। তাই আমি ঠিক করেছি ওই একটা ফুটবল একাডেমি খুলে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের খেলা শিখিয়ে আমি আমার জীবনটাকে কাটিয়ে দেবো। তাই তাই ওই জমির কিছুটা অংশ আমার চাই। অসম্ভব, অসম্ভব। যে কাজের জন্য এই জমিটা দানপত্র করা হয়েছে সেই কাজ না হলে সেই জমিটা ফাঁকা পড়ে থাকবে। তবু এই জমির সামান্য অংশ কাউকে দেওয়া হবে না। শর্মাদের সঙ্গে তুমি বোধহয় নতুন কোনো ফোন দিয়ে এসেছো। না না, আমি ওদের সঙ্গে মেলামেশা করা ছেড়ে দিয়েছি। তোমরা বিশ্বাস করো? বিশ্বাস? তোকে বিশ্বাস করবো? তুই আমাদের সঙ্গে যে দুর্ব্যবহার করেছিস, তাতে যে তুই আমার গর্বে জন্মেছিস, এই বিশ্বাসটাও আমার হারিয়ে গেছে। আইনত জমির অর্ধেকটা অংশ কিন্তু আমার, মামলা করে দিতে বাধ্য হবে। কি বলি তুই? তুই তোর বাবার সঙ্গে মামলা করবি? যদি পেয়ে যাই ভালো, তাহলে আর সংঘর্ষের পথে যাব না। যত সংঘর্ষ করতে হয় তুমি করো, তবে এই জমির সামান্য অংশও তুমি পাবে না। ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখবো তুমি তোমার অন্ধ স্বামীকে নিয়ে কতদিন ওই জমি যজ্ঞের ধনের মতন আগলে রাখতে পারো। তোমার বড় ছেলে এসে কোনোদিন ওখানে হাসপাতাল তৈরি করবে না। আর সেই কথা ভেবে ভেবে তোমরা দুজনে মরণের কোলে ঢলে পড়বে। তোমাদের মুখে আগুন দিতে আমি কোনোদিন আসবো না। ভগবান, তুমি শুনলে? ভগবান শুনলে? আমার ছেলে আমার সামনে দাঁড়িয়ে, আমার মুখের সামনে দাঁড়িয়ে আমাকে মরণের মুখে ঠেলে দিয়ে গেল, মরণ কামনা করে গেল, মুখাগ্নি না করার হুমকি দিয়ে গেল। আর কেন? এবার তুমি আমাকে তোমার মরণের দেশে ডেকে নাও ভগবান, ডেকে নাও। করো না সুনারানী, ওকে গর্বে জায়গা দিয়ে জন্ম দিলেও প্রকৃত মানুষ বোধহয় ওকে তুমি করতে পারোনি। কিন্তু প্রকৃত মানুষ যাকে করেছ, সে একদিন ফিরে এসে ওর মান আর হুঁশ দুটোই ফিরিয়ে আনবে। আসবে না, আসবে না গো, কেউ আসবে না, কেউ আসবে না। আমরা আমাদের কৃতকর্মের বদ্ধ কারায় অবরুদ্ধ হৃদয়ে শুধু প্রতীক্ষার প্রহর গুনবো, কিন্তু কেউ আসবে না, কেউ না, কেউ না। আমি এসে গেছি কাকিমা, আমি এসে গেছি। শহর থেকে ঘুরে আমি চলে এসেছি। এসে গেছিস? আরে তোকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছিস? এনেছি কিন্তু মা, এই দেখো। এনেছিস? কর্তাবাবু, এই নিন আপনার চুরুট। হ্যাঁ গো, ছোট ছেলের উচ্ছৃঙ্খলতার জন্য ওই 50 বিঘে জমি ছাড়া আর সব জমি জমাই তো আমাদের শেষ হয়ে গেছে।
আর্থিক দুরবস্থার জন্য তুমি চুরুট খাওয়া ছেড়ে দিয়েছো আমি জানি, তাই পতিতকে বলেছিলাম শহর থেকে তোমার জন্য 1 বাক্স চুরুট কিনে আনতে। সত্যি আমি কতদিন চুরুট খাইনি। দে 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 দে, এই নিন কর্তাবাবু, এই আমি নিন। এখনই চুরুট ধরাবো, দে। কিন্তু এত টাকা তুই পেলি কোথায়? সে তোমাকে ভাবতে হবে না, আমি তুমি কিছু বলবে না, আমি যাকে জিজ্ঞাসা করেছি সেই উত্তর দে। না মানে কর্তাবাবু, ধার করেছিস, ধান্দাবাজ মহাজনদের কাছে হাত পেতেছিস। খাবো না এই চুরুট, আমি কিছুতেই খাবো না। তুমি চুরুটটা ফেলে দিলে? হ্যাঁ দিলাম, না খেয়ে শুকিয়ে মরবো। তবু ওই দুর্নীতি পরায়ণদের কাছে এই রুদ্রপ্রতাপ মুখার্জি কোনোদিন হাত পাতবে না, কিছুতেই না। না কর্তাবাবু, আমি কারো কাছে ধার করিনি। তাহলে এত টাকা কোথায় পেলি বল? কোথায় পেলি এত টাকা? কর্তাবাবু, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন বলতে তো আমার কেউ নেই কর্তাবাবু। ছোটবেলায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে আমাকে আশ্রয় দিয়েছিলেন, আমাকে কাজ দিয়েছিলেন, যা মাইনে দিতেন আমি আমি সব জমিয়ে রাখতাম কর্তাবাবু। আর সেই জমানো টাকায় আমি আমি আপনার জন্য চুরুট কিনে এনেছি কর্তাবাবু। কি বললি? তোর জমানো টাকায় আমার জন্য চুরুট কিনে এনেছিস? হ্যাঁ কর্তাবাবু। রুদ্রপ্রতাপ মুখার্জির আজ এমন দুরবস্থা যে ব্যক্তির সঞ্চিত অর্থে তাকে জীবন ধারণ করতেছে। কর্তাবাবু, আমি যদি আপনার ছেলে হতাম তাহলে কি এই কথা বলতে পারতেন? তুই আমার ছেলে হতে চাস? এত বড় সাহস তোর? তো আমার আমার ভুল হয়ে গেছে কর্তাবাবু, আপনি আপনি আমাকে ক্ষমা করে দিন কর্তাবাবু। ক্ষমা নয়, ক্ষমা নয়। রুদ্রপ্রতাপ মুখার্জি অন্তরাত্মাকে তুই আগাতে আগাতে উদ্বেলিত করে তুলেছিস, তাই তোর এই ভিত্তের চাকরিটা আমি কেড়ে নিলাম। তার বদলে আমি তোকে পুত্র বলে কাছে নিলাম। হায় হায়, বিপত্তি দে। আজ থেকে তুই আমাকে শুধু বাবা বলে ডাকবি। বাবা। কি রে হতভাগা, শুধু বাবার পায়ের তলায় পড়ে কাঁদলেই হবে? তার মুখে খাবারটা জোগাড় করতে হবে না? আমি আমি যাচ্ছি গিন্নিমা, আমি আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। যা, আর গিন্নিবার নয় তো, এবার থেকে তুই আমাকে মা বলে ডাকবি। মা, মা। আয়না, আমার কাছে আয়না। মাগো,
আশ্চর্য, যাদের পুত্র বলে ধরে রাখলাম তারা পরের মতো দূরে সরে গেল, আর যাকে ভৃত্য বলে বাড়ির কাজ করাতাম সে পুত্রের কর্তব্য করে গেল। ঈশ্বর, তোমার লীলা খেলা বড় অদ্ভুত, বড় অদ্ভুত। তুমি দেখে নিও সুনয়নী, এই লীলা খেলা কি সত্যি করে আমাদের দুর্লভ একদিন ঠিক ফিরে আসবে। আসিবে, আমি কি ভেতরে আসিবে? একে কে আপনি? একবারে বাড়ির ভেতর চলে এসেছেন? জি, আমার নাম দলবীর সিং আছে। আমি আপনার বড় ছেলের দোস্ত। কি বলে তুমি তুমি আমার বড় ছেলের বন্ধু? জন্য এসেছো বাবা, দুর্লভ বুঝি তোমাকে পাঠিয়েছে। আপনি নাকি আপনার মাতাজি নামে একটু সুপার স্পেশালিটি হসপিটাল বানাইছেন, তো আপনারা যদি রাজি থাকেন তো হসপিটাল আমি বানায় দিতে পারে। রাজি রাজি, আমরা সবাই রাজি। কুলকু শুনোনি, তুমি বলো না। কি করে আমি বিশ্বাস করবো বলো তো যে দুর্লভকে পাঠিয়েছে? हाँ जी हाँ, बहुत बढ़िया मिस्टेक हो गया माँ जी। हाँ, देखें देखें, दुर्लभ আমাকে একটু লেটার লিখে দিয়েছে। देखें देखें, এই তো আমার খোকার লেখা, এই তো আমার খোকার স্পর্শ। আমরা রাজি দলবীর সিং, তোমার প্রস্তাবে আমরা রাজি। তাহলে ও জমিনের দলিলটা এই নাও দলবীর সিং, এই দলিল এতদিন আমি জীবন দিয়ে আগলে রেখেছিলাম, আজ পরম নিশ্চিন্তে আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি জানো বাবা, ওই 50 বিঘা জমির জন্য আমার ছোট ছেলে অর্ণব ঈশান শর্মার প্ররোচনায় সে আমাদের কত অপমান করেছে, এমনকি আমাদের মরণ কামনা করেছে, মামলা করার হুমকি দিয়েছে। দেখি ইতনা খাটিয়া কাম করিয়া। হ্যাঁ, তাই তো আজ আমার মনে হচ্ছে আমার বড় ছেলেকে সেদিন তাড়িয়ে দিয়ে আমরা ভুল করেছিলাম। সেদিন যদি আমি তার বিয়েটা মেনে নিতাম তাহলে আজ আমাদের এত অপমানিত, এত অসম্মানিত হতে হতো না, আর সেই সঙ্গে আমাদের হাসপাতাল তৈরির স্বপ্নটাও হয়তো সফল হতো। मैं आपका बस याद कर रहा हूँ, আপনাদেরকে আমি কোথা দিতেছে, सब अपमान और सम्मान का बदला लेकर 1 वर्ष का बीच में ये हॉस्पिटल जरूर तैयार हो जाएगी। বেটা, আপনারা দুজন আমাকে আশীর্বাদ করেন, এক কামে আমি যেন সফল হতে পারে। খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু মনে খেলেছো প্রলয় সৃষ্টি তবে কোনো খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। সফল হবে না, আমার মুখের গ্রাস কেড়ে নিয়ে ওই দলবীর সিং কিছুতেই হাসপাতাল তৈরি করতে পারবে না। কি করে আটকাবেন হুজুর? কথা হলো কি, সিং সাহেব হচ্ছে একটা টাকার কুমির, আর আমার বড় ভাগনা দুর্লভের কথা এখানে হাসপাতাল তৈরি করতে আসছে। তাই নাকি? আগে হ্যাঁ, এই অঞ্চলের লোকেদের সবাই কন্ট্রাক্টরের কাজ দেবে, আর তোর টাকা নেই, তাই ওই অফিসে দেখা করতে আপনাকে সঙ্গে করে নিয়ে এসেছি। খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এতদিন পরে বুঝলাম সত্যি তুমি আমার খুব অনুগত। আপনিও স্যার সিং সাহেবের অনুগত হয়ে থাকবেন। কথা হলো কি, আপনার ছেলের উস্কানিতে আপনি যেন ওনাদের সাথে আবার শত্রুতা করতে যাবেন না। আমি পাগল নাকি হ্যাঁ, যে তার সঙ্গে শত্রুতা করতে যাব? নিজের ভালো নিজেই বুঝি না হুজুর। শত্রুতা করা যায় সমানে সমানে, যারা বেশি অর্থবান হয় তাদের সঙ্গে মিত্রতার হাত বাড়িয়ে দিতে হয়। আজ বাদ বলিয়েছেন মিস্টার ঈশ্বর প্রসাদ শর্মা, আমি আপনার কথার সাথে একমত আছে,
আপনি স্যার এই অধমের নাম জানেন? হ্যাঁ জানে জানে, আমি আপনার নাম ধাম কাম সবই জানি। এখন বলেন, আপনি হসপিটালে ঠিকা নিতে রেডি আছেন তো? রেডি আছি স্যার, একদম রেডি আছি। নিশ্চয় নিশ্চয়, আমি 2 নম্বরই কাজ। पहले बहुत করিয়েছেন, लेकिन এখন আর করবেন না। এতদিন অনৈতিক পথে বহুত ইনকাম করিয়েছেন, लेकिन রাত মে খুশি সে নীত যেতে পেরেছেন কি? পারেননি। এখন ন্যায়ের পথে, ধর্মের পথে কাম করিয়ে দেখেন, বহুত শান্তিতে নীত যাবেন। ঠিক বলেছেন স্যার, আমি সেই চেষ্টাই করব। अभी साहब ईश्वर बाबू के 10 लाख नहीं 20 लाख रुपया पेमेंट दिए, लेकिन याद रखबेन 1 বছরের মধ্যে হসপিটাল উদ্বোধন হবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি কাল থেকেই কাজ শুরু করব। এই ঈশ্বর শর্মা এতদিন অনৈতিক পথে অনেক পয়সা উপার্জন করেছে, এবার সে আপনার মতো মহান মানুষের ডাকে মানুষের জন্য কাজ করে কিছু শান্তি অর্জন করতে চায়। মনের শান্তি, প্রাণের শান্তি। শান্তি, ভুল ভ্রান্তি ক্ষমা করুন। আমাকে একটা কাজ দিন স্যার, আমাকে একটা কাজ দিন। আপনার তো মূলধন নাই, তা আপনি তাহলে লেবার সাপ্লাই কামটা করেন। और रोज जितना लेबर काम कराবেন उतना ही पेमेंट দিয়ে যান। ওকে স্যার, তাহলে আমি এখন আসি। लेकिन याद रखबेन যদি করে 2 নম্বরই হাতে পড়বে হাত করি, তাই না স্যার? তাই না স্যার? কাজ শুরু হয়ে গেছে, সবে মাত্র 2 জন পথে এসেছে। কিন্তু এখন অনেক কাজ বাকি। দেশের মানুষের রন্ধে রন্ধে দুর্নীতির জীবাণু আশা বেঁধেছে। মারণ ভাইরাস করোনার মতন গোটা মানব সমাজকে সে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আলো জ্বালানোর জন্য কেউ কি আসবে? আলো জ্বালাবার জন্য আলো জ্বালাবার জন্য আমি এসে গেছি স্যার। একই একে কে আপনি? আমি ঈশান শর্মার বনিশিকা শর্মা। দাদা আমাকে পাঠিয়েছে আপনাদের এন্টারটেইনমেন্ট করার জন্য। আমি নাকি? তা আপনি কিভাবে আমাদের এন্টারটেইন করাবেন? কেন, নাচ গান করে? আপনার হাজবেন্ড অর্ণব মুখার্জি সব কথা জানে তো? আমি ওকে কিচ্ছু জানিয়ে আসিনি, আমি এসেছি ওকে সারপ্রাইজ দেবো বলে। আমি দাদার কথা রাজি হই এখানে এসেছি। लेकिन আমরা শুনিয়েছি কি আপনি রবিটাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। না, আপনি ওসব কথা বলবেন না, এসব মিথ্যে, ওসব ভুল। ওর জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে আমার বাবা আর দাদা। তবু সেই বাবার দাদার জন্য আপনি আমাদের কাছে ছুটিয়ে আসিয়াছেন। আপনি ভুল করছেন, আমি আমার বাবা দাদার জন্য আসিনি, আমি এসেছি অর্ণবের জন্য। আমি যে অর্ণবকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি স্যার। দয়া করে আপনি একটু অর্ণবের জন্য চাকরি করে দিন না স্যার। ঠিক আছে ঠিক আছে, আপনি স্যারের সঙ্গে ভিতরে যান, সব ব্যবস্থা হয়ে যাবে। ভিতরে যাবো? ভিতরে যান। আরে আসেন আসেন, সব সমঝে যাবে। আপনি বুঝতে পারছেন না ইশিকা দেবী, আপনার জন্য কি দারুণ সারপ্রাইজ অপেক্ষা করে আছে। অপেক্ষা করতে পারলাম না, আর আমি বাইরে অপেক্ষা করতে পারলাম না। আচ্ছা আচ্ছা, আমার স্ত্রী এসেছে এখানে। হ্যাঁ সে আছে, তার দাদার অর্ডারে আমাদের বস দলবীর সিংকে এন্টারটেইন করতে এখানে আসিয়াছে, ও হাসপাতালে টেন্ডার পাওয়ার জন্য। কি বললেন? ঈশান দাদাকে এই কাজে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, কোথায় সেই শয়তানি? পাশের ঘরে আছে, এক্ষুনি ডেকে দিন। ডাকা তো যাবে না। তাহলে আমি যাব। হ্যাঁ, আমি আপনাকে বাধা দিবে? কোনো বাধা আমি মানবো না, আমি যাবই। তাহলে গুলি আমরা বহুত খতরনাক আদমি আছে, আপনি এখনো ঠিক বুঝে উঠতে পারেন। আপনি এত ভালো মানুষ, সত্যি আমি আপনাকে চিনতে পারিনি। আপনি এত সহজে আমাকে আপন করে নিয়েছেন। বাহ বাহ, চমৎকার।
একদিনেই সিং সাহেব আপন হয়ে গেলেন? তুমি এখানে শোনো না, তুমি ভুল বুঝছো নাকি? কোনো কথা আমি শুনতে চাই না। ও একটা লম্পট, চরিত্রহীন, কোটি কোটি টাকার মালিক। সেই টাকা দিয়ে এখানে হাসপাতাল তৈরি করতে এসেছে। কিন্তু খবরদার খবরদার আমার স্ত্রীর দিকে হাত বাড়াবেন না। না না, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তুমি আমার সব কথা শোনো। কথা আমি শুনতে চাই না। চলো চলো এখান থেকে। এখান থেকে যেতে তো পারবেন না। বন্দুক দেখে আটকে রাখবেন না, তার পারবেন না। नहीं नहीं, বন্দুক নেই। এমন একটা চিজ দেখাবো কি এই ঘর ছেড়ে আপনি বাইরে যেতে পারবেন না। কি দেখাবি? বল শয়তান, কি দেখাবি বল। দেখো তো বাবা, আমাকে পাচ্ছিস দাদা? কাঁদিস না রে। ওরে ওরে, তুই কি ভেবেছিস আমি তোদের ভুলে গেছি? কাউকে ভুলিনি। তোর খবর, মায়ের খবর, বাবার খবর প্রতি মুহূর্তে আমি রাখি রে। দাদা দাদা দাদা, আমি ইসিকাকে বিয়ে করেছিস তো? খুব ভালো করেছিস। দেখ তোকে বিয়ে করে ওর কত পরিবর্তন হয়েছে। পরিবর্তন? হ্যাঁ, তোর একটা চাকরির জন্য, তোকে ভুল পথ থেকে ফেরানোর জন্য ও আমাদের কাছে ছুটে এসেছে। দাদা, হ্যাঁ, আজ থেকে আমি তোমারও দাদা। আগের সব কথা ভুলে যাও। বাবা মায়ের স্বপ্ন সফল করার জন্য হাসপাতালের সমস্ত দায়িত্ব আমি তোমাদের হাতে তুলে দিলাম। তোমরা দুজনেই হবে এই হসপিটালের মালিক। অবশ্য সমর্পণ তোমাদের সাহায্য করবে, কারণ ও এখন MBBS ডাক্তার। আরে তুই তো একেবারে চমকে দিয়েছিস। চমকের এখন অনেক অপেক্ষা করে আছে। আগে আগে হতে হবে ক্যা দেখো। জামাই বাবু, চলুন ওদিকে তো যেতে হবে। এক্ষুনি টিউশন সময় এসে পড়বে। আপনার মেকআপটা ঠিক করতে হবে। তার ছদ্মবেশে কি দরকার দাদা? দরকার আছে ইশিকা। মায়ের দেওয়া দিব্যির জন্য আমি দুর্লভ হয়ে তার সামনে যেতে পারছি না। তাই যতদিন হাসপাতালের কাজ সমাপ্ত না হয় ততদিন আমার পরিচয় তোমরা গোপন করবে না। চলো চলুন। শয়তান ঈশান শর্মা আসুক আজ। ওর শয়তানি মুখোশটা আমি খুলে দেবো। তোমার বাবা, তোমার মামা, আমার বাবা দুজনেই ঠিক হয়ে গেছেন। তাই তো তারা নিজেরাই ওই হাসপাতালের দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছে। বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। তাহলে তো অনেক কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেছে? তোকে যে কাজে পাঠিয়েছিলাম সেই কাজ হয়ে গেছে। ছি, 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 ছি। এই কথা বলতে আপনার লজ্জা করছে না? টেন্ডার পাওয়ার জন্য নিজের বোনকে টোপ দিলেন। নিজের বোন? কে বলেছে ও আমার নিজের বোন? নিজের বোন নয়। না, ও আমার দাদার বৈমাত্র বোন। ও আমার বাবার রক্ষিতার সন্তান। না না না, হতে পারে না, এই কখনো হতে পারে না। কেঁদো না ঈশিকা। ওই শয়তানের কথা আমি একটাও বিশ্বাস করি না। না 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 না, তুমি আমার কাছে এসো না, তুমি আমাকে ছুঁয়ো না। আমি যে অসুচি, অপবিত্র আমার জন্মের ইতিহাস। তুমি আমাকে ছুঁয়ো না। আমার ভালোবাসার যে কোনো ঠিকানা নেই। কে বলেনি? তোমার ভালোবাসার আসল ঠিকানা তো আমি। তাই ওই ধাপ্পাবাজের কথায় তোমাকে তোমাকে কোনো দিন দূরে ঠেলে দেবো না। অর্ণব, তুমি আমাকে এত ভালোবাসো? এসব ভালোবাসার মেলোড্রামা বন্ধ করে বল, দলবীর সিং টেন্ডার দিতে রাজি হয়েছে কিনা? হোগা হোগা, লেকিন একটা শর্ত আছে। শর্ত? আপনাকে টেন্ডার ভিক্ষা চাইতে হবে। क्योंकि वो लोग आज से इसी हॉस्पिटल का मैनेजिंग डायरेक्टर। ম্যানেজিং ডিরেক্টর? হাসপাতাল এখনো তৈরি হলো না, তার মানে ম্যানেজিং ডিরেক্টর? এখনো হয়নি, কিন্তু 1 বছরের মধ্যে তৈরি হয়ে যাবে। তাই যদি কাম করতে চান তো ওদের পায়ে ধরে ক্ষমা চান। ক্ষমা? হ্যাঁ, ক্ষমা আমি চাইছি। ভাই অর্ণব, আমি অনেক পাপ করেছি, ক্ষমা করে দে। এবং
বন্ডে, আমি অনেক পাপ কাজ করেছি, আর কোনোদিন করবো না। আয় না, আয় না, আমাকে তোরা ক্ষমা করে দে, দে ক্ষমা করে দে না। শান্ত ক্ষমা করে দে বাবা। দাদা ক্ষমা করে দে, ক্ষমা করে দে। নিজের হাতে তোদের খতম করবো। ভগবান পণ্ডিত, তুমি তুমি সোনার দোকানে গয়না চুরি করে পালাচ্ছ? মাইরি ভগবানের আমি নিজেই তো ভগবান। তাই আপনার মাথায় হাত দিয়ে আমি সত্যি কথাই বলবো। আমার মাথা দিব্যি দিয়ে তুমি মিথ্যা কথা বলবে না। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আমার বাড়িতে গিয়ে বইয়ের মাথায় হাত দিয়ে সত্যি কথা বলে আসবো। ঠিক আছে, তাই যাও। এই না 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 না, তুমি কি আমার বোকা পাটা পেয়েছো? এ মা, আপনি বোকা পাটা হতে যাবেন কেন? আপনি তো কাটা কাটা, দোকান কাটা। তাই তো আমার কাছ থেকে কাটমানি খাবার জন্য হাত বাড়াচ্ছি। এটা একদম খাঁটি কথা বলেছো। তাহলে দাও। এতে একবার পচা মাংস খাওয়া শুকুনি, আর গরু মূল্যে খবর পাই তখনই। কি বললে? হ্যাঁ। মানি না দিয়ে বলছো শুকুনি? মানি সব পুলিশের প্যানানি। বল চুরির মাল কথা বল। এই দেখ না ভাই, আমি একটা সারা কুকুরের তাড়া খেয়ে পালাচ্ছি না, আর ও আমাকে মিথ্যে সোনা চুরির অপরাধ দিচ্ছে। না মিথ্যে নয় বলেন বাবু, ও সত্যি সত্যি গয়না চুরি করেছে। আরে দোকানের মালিক নিজের চোখে দেখেছে। আমি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতাম না। না, কারণ ও যে আমার ভাই। চোরে চোরে মস্ত তো ভাই, আমরা দুজনে। কি ধর্মদাস বাবু, কিছু বুঝলেন? আগে হ্যাঁ, আপনি এসডি অফিসের কর্মচারী, আবার ওনার ভাই, তাই আপনাদের কাছ থেকে কাটমানি যেন না খায়। দেখি অন্য কোথাও যদি পায়। শেষ পর্যন্ত তুই এই শেখরের দোকান থেকে গয়না চুরি করলি? উপায় ছিল না রে ভাই, উপায় ছিল না। কেন কেন উপায় ছিল না কেন? ওরে আজ আমার বড় আনন্দের দিন। সেই আনন্দের দিনে শ্বশুর বাড়িতে গিয়ে একটা গয়না কিনে বউকে উপহার দেবো বলে বাড়ি ছিল, কিন্তু সবাই পকেটে একটা খানা করিনি। তাই তো এটাকে রেখে গেছে, বাধ্য হলাম। কিন্তু আনন্দটা কিসের সেটা বলবি তো? ওরে বলা, তোর বৌদির অষ্টম গর্ভে কৃষ্ণ জন্মেছে। একেবারে 7-8টা মেয়ের পর ছেলে হয়েছে, একেবারে বেটা ছেলে। হ্যাঁ, খুব আনন্দের খবর। হ্যাঁ, আর তাই আমি প্রতিজ্ঞা করেছি, আর আমি মদ খাবো না। যে জন্য আমি নেশা করতাম সে আশা আমার পূরণ হয়েছে। আমিও ঠিক করেছি, কাল থেকে আর আমি গাঁজা খাবো না। সে কি রে, তুই আবার গাঁজা খাওয়া ছাড়বি কেন? যে দুঃখে গাঁজা খেতাম, হ্যাঁ, সেই দুঃখের দিন শেষ হয়েছে। আমার বউ হ্যাঁ, বাচ্চা নিতে রাজি হয়েছে। সত্যি? হ্যাঁ, এবার দেখবি হ্যাঁ। আমি তোর থেকে বেশি সন্তানের বাবা হবো। আজ আমাদের দুই ভাইয়ের জীবনে খুব সুখের দিন বল। হ্যাঁ, খুব সুখের দিন। হ্যাঁ। দেখবি হ্যাঁ। আজ আমাদের একজনের ঠিক লটারির দান লাগবে। তাই নাকি? জোর খবর, জোর খবর, জোর খবর। ভাগ্য ধর লটারি হলে টিকিটে ফার্স্ট প্রাইজ লেগে গেছে, ফার্স্ট প্রাইজ। নাম্বার ইয়েস দিয়ে আছে 96969। জোর খবর, 1 কোটি টাকা। আরে জোর খবর, জোর খবর, জোর খবর, জোর খবর, জোর খবর। ভাগ্য ধুদের ভাগ্য চক্রে লেগেছে প্রাইজটা যোগ্য। কি হলো? জোর খবর।
জোর খবর জোর খবর এ যে ভাই ভাগ্যের খেলা এ যে ভাই ভাগ্যের খেলা এর দৌলতে কেউ রাজা হয়ে যায় কারণ নিত্য করে সবার ভাগ্য বেঁচে আমি যে থাকি বেঁচে সবার ভাগ্য বেঁচে আমি যে থাকি বেঁচে দিও না আমার জোর খবর জোর খবর জোর খবর খবর জোর খবর জোর খবর শুনুন বাবু ভাই এই ভাগ্যদান লিটারের টিকিটে ফার্স্ট প্রাইজ হয়েছে 1 কোটি টাকা এসটি নাম্বার শুরু 9696 যদি কারো আমার সাথে আমার সঙ্গে যোগাযোগ করবেন 1 কোটি টাকা দেখুন তো দাদা এইটা বললাম ইয়েস দিয়ে নাম্বার 9696 ওতে নিয়ে এসছো ওটা আজও মিলল না তাহলে আর 1 গজা টিকিট দিন আগে এটা নাও টাকাটা দাও দাও জোর তারা জোর তাড়াতাড়ি না গেলে বাজারটা বন্ধ হয়ে যাবে আমাকে তাড়াতাড়ি করে যেতেই হবে আজ ভাড়াটিয়ারা টাকা পেমেন্ট করেছে তাই আজ আমি মন ভরে বাজার করব ওর জন্য একখানে 1 বাক্স চুরুটো নিয়ে যাব ও খুব খুশি হবে আসলে ভাগ্য বিপর্যয়ে ওদের পূর্বপুরুষদের ঐতিহ্যশালী জলসা ঘরটা আমি শহরের এক কোম্পানিকে ভাড়া দিয়েছি এছাড়া এটা উনি জানেন না জানলে উনি খুব আঘাত পাবেন আমি জানি কিন্তু এছাড়া আমার করারই বা কি ছিল না 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 আমি যাই আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তো আমি যাই তাড়াতাড়ি যাই বাড়িতে যাই ধাক্কা লেগে গেল তোমার বেশি লাগেনি তো দিদি ভাই না মোটেও লাগেনি তোমাকে একটা প্রণাম ওমা আমাকে প্রণাম করছো কেন আমি তোমাকে ধাক্কা দিলাম আর তুমি আমাকে প্রণাম করছো তুমি তো আমার চেয়ে বয়সী বড়দের পায়ে পা লাগলে প্রণাম করতে হয় এমন সুশিক্ষা তোমাকে কে দিয়েছে গো দিদি ভাই আমার মা জানো আমি কত বড় বংশের মেয়ে কত বড় এই এত বড় তাই বুঝি আমার ঠাকুরদার বাবা জমিদার ছিলেন বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া ভিয়েন ঘর ঠাকুর ঘর জলসা ঘর সব ছিল সব তাই বুঝি তা কি নাম তোমার ঠাকুরদার বাবা রানা প্রতাপ মুখোপাধ্যায় আর আমার ঠাকুরদার নাম রুদ্র প্রতাপ মুখার্জি আর আমার বাবার নাম দুর্লভ প্রতাপ
কি বললে? তুমি আমাকে ঠাম্মি বলে ডাকলে? তুমি তো আমার ঠাম্মির মতো। তাহলে ডাক না, ডাক না দিদি ভাই, আর একবার আমাকে ঠাম্মি বলে ডাক না। দিদি ভাই, কেঁদো না ঠাম্মি, আমি তোমার চোখের জল মুছিয়ে দিই। আজ থেকে তুমি আমার বন্ধু হলে। প্রত্যেকদিন স্কুল ছুটির পর আমাদের দেখা হবে। কিন্তু আমি তো এখানে প্রত্যেকদিন তোমার কাছে আসতে পারবো না বন্ধু, কারণ আমি তো থাকি শহর থেকে অনেক দূরে, সেই গায়ে। আমি প্রত্যেক মাসের শেষ শুক্রবার এখানে আসি। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে প্রত্যেক শুক্রবার আমি এখানে আসব। তাহলে প্রত্যেক শুক্রবার এইখানে এই সময়ে তোমার সঙ্গে আমার দেখা হবে, কেমন? প্রমিস। আমি তাহলে এখন চলি বন্ধু। চলি বলতে নেই, বলো আসি। তাহলে এখন আমি আসি বন্ধু। আজ আমার একটা নতুন বন্ধু হলো। মাকে গিয়ে বলবো এই নতুন বন্ধুর কথা, কিন্তু আমার নিজেদের দিকে কোনো আসছে না কেন? তোমার সাথে আমি কথাই বলবো না। এত দেরি করলে কেন? দেরি করলাম বলে তো একটা নতুন তুমি বন্ধু পেলে। তুমি দেখেছো আমার নতুন বন্ধুকে? হ্যাঁ দিদি ভাই দেখেছি, দূরে দাঁড়িয়ে সব দেখেছি। আচ্ছা দাদু, বন্ধু আমাকে জড়িয়ে ধরে আমার কাজ ছিল কেন? সে কথা আমি তোমাকে বলতে পারবো না দিদি ভাই, সে কথা বলতে পারবো না। কি হলো দাদু, বলে না বন্ধু কাজ ছিল কেন? আমার মনে খুব দুঃখ হয়েছে। কেন এমন দুঃখ হয় দাদু? এই যেমন ধরো তোমার প্রিয় কোনো জিনিস একটা হারিয়ে গেল, তোমার দুঃখ হবে না? হ্যাঁ হবে। ওনার ছেলে যে হারিয়ে গেছে তাই ওনার মনে এত দুঃখ, তাই এত মনে দুঃখ, তাই তুমি যেন ওর মনে আবার নতুন করে কোনো দুঃখ দিও না। তুমি প্রত্যেক শুক্রবার এখানে এসে আবার দেখা করবে। আর তুমি? আমি ওই দূরে দাঁড়িয়ে থাকবো, দু চোখ ভরে দেখবো ঠাকুমার নাতনির মিলনের সেই স্বর্গীয় দৃশ্য। ওই দৃশ্য গাড়ি এসে গেছে। চলো দাদু, চলো। হ্যাঁ চলো চলো চলো। চলবে না চলবে না চলবে না চলবে না। এসডিও ম্যাডামের সচ্চাইতা মানছি না, মানবো না। এসডিও ম্যাডামের সচ্চাইতা মানছি না, মানবো না, মানছি না, মানবো না। কোথায় এসডিও ম্যাডাম? আমরা তার সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ দেখা করতে চাই। কে আছে শুনুন, আমরা এসডিও ম্যাডামের সঙ্গে দেখা করতে চাই। এখন আপনারা চেঁচামেচি করবেন না, ম্যাডাম এখনো অফিসে আসেনি। এটা কি মামলাবাজি নাকি? 11:30 বেজে গেল, এখন এসডি ম্যাডাম অফিসে এলেন না? গতকাল ম্যাডাম সারা রাত মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করেছে, একটু আমি বাংলায় ফেললেন, তাই আসতে একটু দেরি হচ্ছে। ওসব কোনো বাহানার কথা শুনতে চাই না। গাদা গাদা সরকারি টাকা মাইনে পাচ্ছে না, ঠিক সময় অফিসে আসবে না। আপনাদের যা অভিযোগ আমাকে বলুন, আমি ওনার অফিসের স্টাফ, সব কথা ওনাকে আমি জানাবো। তাহলে লিখে রাখুন, ওই রাধাবল্লভপুর ব্লকে জাতীয় সড়কের পাশে 50 বিঘা জমিতে পুকুর বুঝিয়ে পরিবেশ ধ্বংস করে হাসপাতালের বিশাল নির্মাণ কাজ চলছে। তাই আমরা সারা ব্লকের মানুষ ডেপুটেশন দিতে এসেছি। আমাদের দাবি সেই নির্মাণ কাজ বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। লিখে রাখুন, লিখুন। কি ব্যাপার এখানে এত চিৎকার চেঁচামেচি কিসের? ওই তো ম্যাডাম এসে গেছেন, যা বলার ওনাকে বলুন। হ্যাঁ নিশ্চয়ই বলবো, নিশ্চয়ই বলবো। শুনুন ম্যাডাম, আপনি তুমি ও তুমি তুমি নাই,
আপনি বলুন, আপনি। কারণ আমি এখন এই ঝাড়গ্রাম মহকুমার এসডিও সম্প্রতি মুখার্জি, তাই আমাকে সম্মান দিয়েই কথা বলতে হবে। হ্যাঁ, তা তো বলতেই হবে, বলতেই হবে। শিয়াল যদি বনের রাজা হয়, সিংহ কি কখনো তার কাছে মাথা নত করে? তাদের মনটা বনের পশুর মতো, তারাই এই ধরনের কথা বলে। কিন্তু আমরা পশু নই, মানুষ। তাই তো মানুষের জন্য, মানুষের হয়ে সরকারি পদে থেকে কাজকর্ম করি। রাধাবল্লভপুর ব্লকে জাতীয় সড়কের পাশে পুকুর বুঝিয়ে পরিবেশ ধ্বংস করে হাসপাতালে নির্মাণ কাজ চলছে কেন? ওদের কাছে জমির কনভারসেশন সার্টিফিকেট আছে, পরিবেশ আদালতের ছাড়পত্র আছে। ওগুলো তো সব নকল। কিন্তু আমাদের তা মনে হয়নি। মনে হবে কি করে? ওরা যে পীড়িতের লোক। এখানে দাঁড়িয়ে ওনার সম্পর্কে এমন অবৈধ ভাষায় কথা বললে আমরা অ্যাকশন নিতে বাধ্য হবো। কাকে তুই কি বলছিস? কাকে কি বলছিস? কি বলছিস রে? আমি ঝাড়গ্রামের ঝঞ্ঝা ঈশান প্রসাদ। আমাকে দেখে ভয়ে কাঁপে ওই প্রশাসনের সব বড় বড় শর্মা। আরে বাবা, তাই নাকি? তাহলে তো আপনি একজন মহান মানুষ মশাই। হ্যাঁ, মানুষকে খেপিয়ে তুলে তোমার এসটিওর চাকরিটা আমি নট করে দিতে পারি। রকবাজে মাস্তানি করে কিংবা জমির দালালি করে আমি আমার এই আইএএস সার্টিফিকেটটা জোগাড় করিনি। তাই আমার চাকরি খাওয়ার ক্ষমতা তোর কোনো বাপেরও নেই রে। বাস মিস্টার রায়, আমি কোনো কথা শুনতে চাই না। এক্ষুনি আপনি এই ক্রিমিনালটাকে এই সরকারি অফিসে ঢুকে আমাদের প্রশাসনিক কাজে বাধা দেওয়ার জন্য একাধিক কেস দিয়ে লকআপে ঢোকান। যান, এক্ষুনি ওকে নিয়ে যান। যান বলছি। আগে লকআপে নিয়ে চলো। গায়ে হাত লাগাবি না, গায়ে হাত লাগবে না। দরকার হলে আমি নিজে গিয়ে লকআপে ঢুকবো। কতদিন আটকে রাখতে পারে তোদের মহিলা এসডি? ঠিক আছে, তাহলে ওটাকে নিয়ে চলো। এটা কিন্তু ঠিক করলে না সম্প্রীতি মুখার্জি। আমাকে তুমি ঠিক চেনো না। দুর্নীতির ময়দানে বহুত বহুত পোড় খাওয়া খেলোয়াড়। আমার সঙ্গে খেলতে এলে তুমি হেরে খেলা হবে, খেলা হবে ভয়ঙ্কর খেলা। ফোন করুন। রাইট, হ্যাঁ। আমি ঝাড়গ্রাম মহকুমার এসডিও সম্প্রীতি মুখার্জি বলছি। হ্যাঁ, আসুন আসুন। বাপরে, এখানে আসতেই তো আমার দম বেরিয়ে গেল। যত সব মিথ্যে ধাপ্পা দেওয়া আন্দোলন। হ্যাঁ, বলুন কি বলছেন? আমি একটু এসডিও ম্যাডামের সঙ্গে কথা বলতে চাই। কিন্তু উনি তো এখন ফোনে ব্যস্ত আছেন। ও, তাই বুঝি? আচ্ছা, উনি যদি কথা বলতে না পারেন আমি বরং চলেই যাচ্ছি। কেমন? না না, আপনি বলুন, আপনি বলুন। আমার ফোন করা হয়ে গেছে। আসলে আমি আপনি আমাদের নতুন এসডিও ম্যাডাম, নমস্কার। বলুন কি বলতে এসেছেন? ন্যায়পরায়ণ বাবু, আপনি এখন যান। আমি ওনার কথাগুলো একটু শুনি। ঠিক আছে ম্যাডাম, প্রয়োজন হলে ডাকবেন।
এবার বলুন আপনি কি বলতে না চান? বলছিলাম যে ওই যে বাইরে সব আন্দোলন দেখছেন না, সব মিথ্যে ধাপ্পা। আসলে ওই ঈশান শর্মা তার বাবা ঈশ্বর শর্মা দুজনেই মহা ধাপ্পাবাজ। আমার ছোট ছেলেকে হাত করে বোনের সঙ্গে বিয়ে দিয়ে ওই জমিটা হস্তগত করতে চায় মদের কারখানা তৈরি করবে বলে। কিন্তু ওই জমিটা আমার স্বামী অনেক আগেই তার বড় ছেলেকে দিয়ে রেখেছিলেন। তুমি আমার কথা শুনছো তো মা? মানে এই দেখো আবার তুমি বলে ফেললাম, কিছু মনে করো না। আমি কোনো কিছু মনে করিনি। আপনি তো আমার মায়ের মতো। বলুন না আর কি বলবি? জানো আমাদের বড় ছেলেকে না আমরা বিলেত থেকে ডাক্তারি পড়িয়ে এনেছিলাম, শুধু ওখানে একটা উন্নত মানের হাসপাতাল তৈরি করব বলে। কিন্তু আমাদের কথা অমান্য করে কাজের লোকের মেয়েকে বিয়ে করে বসলো। সেদিন আমি মনে বড় আঘাত পেয়েছিলাম মা। আরে মেয়েটা তো আমার কাছে মানুষ হয়েছে, আমি তো ওকে সন্তানের মতোই ভালো। হয়তোবা মনে মনে চাইতামও যে এইরকম একটা মেয়ে আমার দুর্লভের বউ হোক। তবু সে অভিমানে দুঃখে যন্ত্রণায় আর কিছু কুলোকের মন্ত্রণায় আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আজ মনে হয় আমি ভুল করেছিলাম, ভীষণ ভুল করে। একি তুমি কাঁদছো কেন মা? না মানে আপনার দুঃখের কথা শুনতে শুনতে আমার চোখে জল এসে গেল। আমিও তো চোখে জলে মুখ ভাসাচ্ছি মা, তবু আমার দুর্লভ আমার কাছে আসছে না। অথচ আমি জানি সে এই শহরেই আছে। তাহলে শোনো না, ওর মেয়ে মানে আমার নাতনি এই শহরের একটা নামি স্কুলে পড়ে। ঘটনাচক্রে ওর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আর কি। তবে ও জানে না যে আমি ওর নিজের ঠাম্মি। আমার কর্তাকেও আমি এই কথাটা একদম বলেননি। কেন? এই প্রাপ্তিটুকু নিজে একা একা উপভোগ করবো বলে। কিন্তু আমি ছেলে যদি কোনোদিন জানতে পারে, জানতে পারবে না। আসলে সে তার হাসপাতাল তৈরির কাজে ব্যস্ত। আমি জানি দলবীরকে দিয়ে সেই হাসপাতালটা তৈরি করাচ্ছে। দলবীর অবশ্য আমাদের সঙ্গে দেখা করে এসেছে, কিন্তু আমার দুর্লভ আমার কাছে আসেনি। আসবে কেমন করে? আমি যে তাকে মুখ না দেখার দিব্যি দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার ছেলের সঙ্গে আপনি নিশ্চয়ই দেখা। তাই যেন হয় মা, তাই যেন হয়। তুমি দেখো এই হাসপাতাল তৈরির কাজে যেন বিঘ্ন না ঘটে, কেমন? আমি আপনাকে কথা দিচ্ছি কোনো বিঘ্ন ঘটবে না। আমি ঘটতে দেব না। আমি আর একটা কথা বলি মা, আমরা কিন্তু কোনোদিন অন্যায়ের সাথে হাত মেলাইনি, কোনো দুর্নীতির সঙ্গে আপোষ করিনি, এমনকি কোনো সরকারি সুযোগ সুবিধাও আমরা অন্যায্যভাবে গ্রহণ করিনি। তাই বলছি, ন্যায় নীতি আইন মেনে যতটুকু করা সম্ভব ততটুকুই করবে, তার বেশি নয়, কেমন? আমি এখন আসি মা। আপনার স্বপ্নের হসপিটাল একদিন তৈরি হবেই হবে। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই। বলো মা, বলো। আপনি তো এতক্ষণ আমাকে অনেক কথা বললেন, আমার শুধু একটা কথা আপনি শুনুন। আমি আপনার বৌমা সম্প্রীতি মুখার্জি। নদী মিশে গেল
মিশে গেল মোহনা, নদী মিশে গেল মোহনা। নদী মিশে গেল নদী মিশে গেল নদী মিশে গেল। আমাদের সাধারণ নদী সাধারণ মানুষের হৃদয়ে মোহনায় মিশে গেছে। আমি ভাবতে পারছি না সমর্পণ রাধাবল্লভপুরের সমস্ত মানুষ এইভাবে আমাদের অ্যাপ্রিসিয়েট করবে। সমস্ত মানুষ বলবে না জামাইবাবু, একটা অমানুষকে কিন্তু আমরা এখনো পথে আনতে পারিনি। ঈশান শর্মার কথা বলছো তো? হ্যাঁ, কিন্তু সে তো এখন জেলে। চিরকাল কিন্তু জেলে থাকবে না, ওই রাজনীতি তাদের ধরে বাইরে বেরিয়ে আমাদের কাজে ঠিক বাধা দেবে। তাহলে কি সমাজ বিরোধীদের ভয়ে সামাজিক উন্নয়ন থেমে যাবে সমর্পণ? না, সন্ত্রাসবাদের আগে ধ্বংস হবে মানব সভ্যতা। সে কথা আমি বলছি না জামাইবাবু, তবুও ভয় পেও না সমর্পণ, ভয়ের আর এক নাম পরাজয়। জীবন যুদ্ধে জিততে গেলে ভয়কে জয় করতেই হবে। সত্যি জামাইবাবু, আপনি মানুষ নন, আপনি একটা নির্ভীকতার আধার। আপনার শান্তি দিলে মনটা হয়েছে নির্ভীক, আর সেই নির্ভীক মন নিয়ে আমি ঝাঁপিয়ে পড়তে পারি জীবনের মহা সংগ্রামে। নাকে বাড়ির বাইরে এক পাও পা দেবে না। ও মা, একটা বিপ্লবী মুড নিয়ে বেরোচ্ছিলাম, দিলে তো সব ঘেটে। খালি পেটে কাজ করবে কি করে? বলি পেটে কিছু না দিলে সংগ্রামটা হবে কি করে শুনি? একদম ঠিক কথা বলেছে মামনি। ব্রুটাস, তুমিও ঠিক আছে, পরাজয় স্বীকার করবো মাতো। এখন করা পরিচয় তোমার ঘরে, তোমার রন্ধন করা অন্য করিয়া ভক্ষণ, বাহির হইব আমি জীবনের সংগ্রামে। তুমিও এসো বড় বাবু। না, আমি যাব না। যাবে না? কেন যাবে না? যতদিন তুমি আমাকে বড় বাবু বলা বন্ধ না করবে ততদিন আমি তোমার হাতে খাবো না। আসলে আসলে তুমি আজও আমাকে জামাই বলে মেনে নিতে পারো? না না, পারিনি। কারণ তোমাকে যে আমি আমার বড় ছেলে মনে করি, তাই তো তোমাকে বড় বাবু বলে ডাকি। ওই আদরের ডাকটা আমার কাছ থেকে কেড়ে নিও না বড় বাবু, আমার কাছ থেকে কেড়ে নিও না। মামনি, তোমার বাবা মায়ের কাছ থেকে যে আমরা তোমাকে কেড়ে নিয়েছি, তাই সে বাবা মায়ের অভাবটা আমাদের পূরণ করতে দিও গো বড় বাবু, আমাদের পূরণ করতে দিও। কত সরল এরা, কত উদার এদের মন। নিজেদের মায়া মমতা স্নেহ সব কিছু উজাড় করে দিয়ে এরা আমার বাবা মায়ের অভাবকে ভুলিয়ে রেখেছে। কিন্তু একটা মুহূর্তের জন্য আমি কি ভুলতে পেরেছি বাবা মাকে? ভুলতে পেরেছি তাদের অসীম উদারতাকে। জন্ম পরিচয়হীন একটা 5 বছরের ছেলেকে অনাথ আশ্রম থেকে তুলে এনে তারা দান করেছিল জন্মের মানপত্র, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর পরিচয় দিয়েছিল। তাদের কি আমি ভুলে থাকতে পারি? কিন্তু মা যতদিন না তার দিব্যি তুলে নেন ততদিন এই মুখ তো আমি তাকে দেখাতে পারবো না। তাই দলবীর সিং শেষে তাদের আশীর্বাদ নিয়ে এসেছি। সেজন্য তোমরা আমাকে ক্ষমা করো। না, ক্ষমা করবে না। যে ছেলে বাবা মায়ের মনে দুঃখ দূরে থাকে, তাকে কেউ ক্ষমা করবে না। এসব তুমি কি বলছো তো প্রিয়া? ঠিক বলছি। জানো না এটি, স্কুলে আমার একটা নতুন বন্ধু হয়েছে, বয়স্ক মহিলা। তার ছেলেটাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার কাছে তা ধরা দেয় না। আমার সঙ্গে খেলা করে, খুব হাসি মজা করে। তাই নাকি? হ্যাঁ, কত কিছু খেতে দেয়। আজ স্কুল ছুটির পর নিজের নাড়ু খেতে দিয়েছে, তোমার জন্য পাঠিয়েছে। বলেছে তুমি নাকি নাড়ু খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, ভালোবাসি তো। দেখি কেমন তোমার ছেলে। দেখি মা আমাকে টিফিন দিতে, এই কৌটোতে আমার নাম লেখা আছে। আমার নামের অক্ষর লেখা রয়েছে। এই কৌটো তোমাকে কে দিয়েছে? আমার বন্ধু। বলো কি নাম তোমার বন্ধু? আমি তো জিজ্ঞাসা করিনি। কেন জিজ্ঞাসা করোনি?
বলতেন না? না, বলতেন না, কারণ দুটো দিদির মুখে ওর বাবা ঠাকুরদার নাম শুনে তিনি বুঝে নিয়েছিলেন এইটাই তার নিজের নাতনি। তুমি কি বলছো দাদু? আমি বন্ধুর নিজের নাতনি? হ্যাঁ দিদি ভাই, হ্যাঁ, উনি তোর নিজের ভাগ্নি আর তুই তার নিজের নাতনি। কি মজা, কি মজা! আমি বন্ধুর নিজের নাতনি। তুমি দেখে নিও ড্যাডি, আমি ঠাম্মিকে ঠিক এই বাড়িতে নিয়ে আসবো। আসবে না রে মা, আসবে না। দিব্যির বাধায় পড়ে আমার মা আমার মুখে দেখবে না। তুমি কে না ড্যাডি, আমি ঠাম্মিকে জোর করে এখানে নিয়ে আসবো। আমিও নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। আমার শাশুড়ি মাকে আমি একদিন নিশ্চয়ই এ বাড়িতে নিয়ে আসবো। এসব তুমি কি বলছো? হ্যাঁ, জানো আমি ঠিকই বলছি। আজ মা আমার অফিসে এসেছিলেন, ওই হাসপাতালের ব্যাপারে কথাবার্তা বলতে প্রথমে মা আমাকে চিনতে পারেননি, কিন্তু তারপর যখন চিনতে পারলেন তারপর আমাকে জড়িয়ে ধরে মায়ের সে কি কান্না। তাকে কেন এখানে নিয়ে এলি না মা? আমি তাকে অনেকবার অনুরোধ করেছিলাম বাবা আমাদের বাড়িতে আসতে, কিন্তু উনি বললেন এখন সময় হয়নি, সময় হলে তবে যাব। জানি তুমি এমন করে মন খারাপ করো না গো, আমি তোমাকে কথা দিচ্ছি মা একদিন আমাদের বাড়িতে নিশ্চয়ই ফিরে আসবেন। মাঝে আসবে না সেটা আমি জানি। মা আসবে না না গো না, তুমি দেখে নিও, আমি মাকে এই বাড়িতে নিয়ে আসবোই আসবো। জোর করে নিয়ে এলাম দাদা, আমি ইশিকাকে জোর করে নিয়ে এলাম। এসো ভাই এসো। আরে পৃথিবী, তুমি ওই এসডিও বাংলোয়? তোমার বৌদি তো এই ঝাড়গ্রাম মহকুমা এসডিও গো ছোট বাবু। অনাথ কাকা তুমি? কি বললে কি বললে? এসডিও অর্থাৎ আমার বৌদি এখানকার এসডিও? সেই জন্যই তোকে আমি এসডিও বাংলায় আসতে বলেছিলাম। ইশিকা, তুমি তো দাদাকে আগেই চিনেছো, ইনি হলেন আমাদের বৌদি অর্থাৎ বর্তমানে এখানকার এসডিও, আর ইনি হলেন আমার বৌদির বাবা অনাথ কাকা। ভারী অন্যায়, ভারী অন্যায়। দেখো আমি আলাপ করে দিচ্ছি, ও হলো তোমার কাকাই আর এ হলো তোমার কাম্মা। তোমার নামটা কি বলো তো? বাবার নামে প্রথম অক্ষর আর মায়ের নামে শেষ অক্ষর দিয়ে আমার নাম দ্যুতি, অর্থাৎ দ্যুতিপ্রিয়া মুখার্জি। বাহ, যেমন সুন্দর তোমার নাম তেমন তোমাকে খুব মিষ্টি দেখতে। কি মজা, কি মজা! কাম্মা আমাকে ভালো বলেছে। আজ আমাদের বড় আনন্দের দিন রে দিদি ভাই, বড় আনন্দের দিন। তাই তাই বাড়িতে চাঁদের হাট বসেছে। চাঁদের হাট তো বসবেই। আরে বাবা, চাঁদের হাট তো বসবে, কারণ আমরা যে তার ঠাকুরদা, মানে সূর্যের দেশে বাস করি, আর ভারতবর্ষ সূর্যের আর এক নাম। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম। গঙ্গা যমুনা ভাগীরথী যেতাম সে, ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে, লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম। গঙ্গা যমুনা ভাগীরথী যেতাম সে, ভারতবর্ষ সূর্যের এক নাম। ভারতবর্ষ সূর্যের এক নাম, ভারতবর্ষ সূর্যের এক নাম। সত্যি সত্যি তো ভারতবর্ষ সূর্যের এক নাম। তাই তো কাল সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গে রাধাবল্লভপুরের সমস্ত মানুষের সামনে আমাদের স্বপ্নের হাসপাতালের দরজা একেবারে খুলে যাবে। তাই তো সন্ধ্যে থেকে হাসপাতালের 10 তলা বিল্ডিং একেবারে আলো দিয়ে সাজানো হচ্ছে। কি অপূর্ব যে দেখাচ্ছে! না না, রুদ্রর বাবা যাতে জানতে না পারে তাই আমি পেছন দিক দিয়ে এসেছি। এবার আমি তাড়াতাড়ি বাড়ির মধ্যে ঢুকে যাই। বলো
কোথায় গিয়েছিলে তুমি? না না মানে আমি হাসপাতাল দেখতে, তাই না? না আমি তো নিশ্চয়ই দেখতে যাবে। তোমার ছেলে তোমার শাশুড়ি মার নামে হাসপাতাল করেছে, আর তুমি দেখতে যাবে না? আমি যাব না। আমি কেন যাব ওখানে? কেন যাব? কেউ তো আমাকে নিমন্ত্রণ করতে এলো না। আসবে, আসবে, নিশ্চয়ই আসবে। এখনো তো সময় শেষ হয়ে যায়নি। আসবে না গো, কেউ আসবে না। ওরা আমাদের ভুলে গেছে, শেষ হয়ে গেছে আত্মার আত্মীয়তা। এত ছোট আমাদের দুর্লভকে তুমি ভেবো না, কেউ না কেউ নিশ্চয়ই আসবে। এখন সব অভিমান ভুলে আমাকে একবার নিয়ে চলো তো হাসপাতাল দেখতে। আমি একবার দেখে আসি। তুমি কেমন করে দেখবে? তোমার কেন? তোমার চোখ দিয়ে তুমি বর্ণনা করে আমাকে শোনাবে। অতীত বলছিল খুব সুন্দর করে সাজিয়েছে, আলো দিয়ে লেখা নাকি একেবারে জঞ্জল করছে। চলো না, চলো না, শুনোইনি। আমি একবার দেখে আসি। আমার যে না না, আমি যাব না, আমি কখনো যাব না। যাবে না তো? না না, যাব না, জীবন থাকতে আমি যাব না। আর আমি যদি বলি তুমি চুপি চুপি গিয়ে দেখে এসেছো? আমি যাইনি ওখানে। কেন যাব? কেন যাব আমি? বলো তো, কেউ তো আমাকে ডাকেনি। কেন যাব আমি ওখানে? তাহলে এটা কি? বড় রাস্তার ওপর কুড়িয়ে পেয়েছে মতি। আমি ধরা পড়ে গেলাম গো, ধরা পড়ে গেলাম তোমার কাছে মিথ্যে বলতে গিয়ে। জীবনে প্রথম মিথ্যে তো, তাই তোমার কাছে আমি ধরা পড়ে গেলাম। তা তো যাবেই, কারণ জীবনে যে তুমি কোনোদিন মিথ্যে কথা বলো। কিন্তু কি লাভ হলো বলতো? সারা জীবন সৎ, সত্যবাদী, আদর্শবাদী থেকে কি লাভ হলো আমাদের? আমাদের দুটো ছেলেই তো আমাদের কাছ থেকে দূরে চলে গেল। কেউ তোমাদের ছেড়ে যায়নি মা। আমরা সবাই আবার ফিরে এসেছি। আমাদের তোমরা ক্ষমা করো মা, আমাদের তোমরা ক্ষমা করো। আপনাদের সাথে যা করেছি আমার বাবা করেছি। আপনাদের সাথে আমি অনেক দুর্ব্যবহার করেছি। ওঠো বৌমা। বাবা মা কখনো সন্তানকে কষ্ট দেয় না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, সেটাই তোমার যথেষ্ট। না বাবা, আজকে যা হয়েছে সব বড়দার জন্যই হয়েছে। তিনি তো মানুষ নয়, তিনি তো দেবতা। কিন্তু কই তোমাদের দেবতা তো তার বাবা আমাকে নিমন্ত্রণ করতে এলো না। তুমি তো মাথা দিব্যি দিয়েছো, তাই দাদা আমাকে পাঠিয়েছে। দেখলে তো শুনোইনি? আমি বলেছিলাম যে ঠিক নিমন্ত্রণ। যাব না, আমি যাব না। আমার বড় ছেলে নিজে এসে না বললে আমি সেখানে যাব না। আমি যদি আপনার বড় ছেলের হয়ে আপনার নাতনিকে নিয়ে এসে আপনাকে নিমন্ত্রণ করি, তাহলে কি আপনি যাবেন না মা? দিদি ভাই, আমার কাছে তোমার দুর্লভের মেয়ে গো, তোমার দুর্লভের মেয়ে। যাও না দিদি ভাই, যাও, দাদুর কাছে যাও। দিদি ভাই, তাহলে দাদু আগামীকাল তুমি টিকিটে হাসপাতালে দুজন করতে যাবে তো? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। তুমি আমি দুজনে মিলে হাসপাতালের টিকিট কাটবো। কিন্তু মায়ের দিব্যি তুলে নিলাম রে। আমি আজ সব তুলে নিলাম। আমার দিদি ভাইয়ের মাথায় হাত দিয়ে দুর্লভের উপর দিব্যি আমি সব তুলে নিলাম রে, সব তুলে নিলাম। তুলে নিলাম। মুখার্জি বংশকে ধ্বংস করার জন্য এই ভয়ঙ্কর অস্ত্র আমি হাতে তুলে নিলাম। এবার এই আগ্নেয়াস্ত্রের গুলিতে ওদের হাসপাতাল উৎপন্ন আমি বাঞ্চল করে দেবো, বাঞ্চল। জাকি, কি করছিস এখনো? বলছি এরকম ডাকাতার মতো পোশাক পরিয়ে কোথায় নিয়ে যাবো
ডাকাতি করতে। ভালো মুখার্জিদের তৈরি নতুন হাসপাতালে। হ্যাঁ, ওরা আমাকে জেলে ঢুকিয়ে সেবা ধর্ম মনুষ্যত্ব নামক সব সম্পদ এই হাসপাতালে মজুদ করেছে। মানুষের মাঝে দান করে মহান করতে চায়, কিন্তু আমি তা হতে দেবো না। তাই আমি কৌশলে জেল থেকে পালিয়ে এসেছি। এবার এই অস্ত্রের সাহায্যে ওদের মনুষ্যত্বের বুকে আমি চরম আঘাত আনতে চাই, ওদের গোটা বংশকে ধ্বংস করতে চাই। কিন্তু কিভাবে বস? শোন, আগামীকাল ওদের হাসপাতাল উদ্বোধন। সেই উদ্বোধন অনুষ্ঠানে আমরা সন্ত্রাসবাদী সে জানা দেবো, সব কটাকে খুন করবো আর দোষ চাপাবো ওই সন্ত্রাসবাদীদের উপর। এই পিস্তলটা তুই রাখ। আমি তো পুরোপুরি কিছু করতে পারবো না বস। আমি তোকে খুন করবো। আমাকে বেরো না বস। আমি আমার বাড়িতে না ছোট ছোট মাল বাচ্চা আছে বস। তুমি আমাকে ছেড়ে দাও। তুমি যা বলবে আমি তাই করবো বস। হ্যাঁ, মনে রাখিস আমি এই শতাব্দীর হাইটেক শয়তান, যে আমার কথা শুনে চলে তার গায়ে গুণ, আর যে কথা শোনে না তাকে করি। বসুন বসুন, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। এক্ষুনি আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখন আনন্দময়ী দেবী সুপার স্পেশালিটি হাসপাতাল ফি থেকে উদ্বোধন করছেন মাননীয় রুদ্রপ্রতাপ মুখোপাধ্যায়। চলো দাদু, হাসপাতাল উদ্বোধন করবে। চলো চলো দাদু ভাই চলো। আমাদের মহৎ উদ্দেশ্যটাকে বানচাল করে দিতে চায়। সন্ত্রাসবাদী নয়, আমার ছেলে ঈশা। হ্যাঁ, আমি হাসপাতাল আর গোটা মুখার্জি বংশকে শেষ করে দেবো। আমি কিন্তু না হতে দেবো না। সরে যাও বাবা। আমি আমার জীবন দিয়ে এই হসপিটালটাকে রক্ষা করবো। তাহলে তুমি মরে যাও। শাস্তি হয়েছে। নিজের ছেলে তার শয়তান বাপকে শাস্তি দিয়েছে। তবু তোমাদের একটা কথা বলি, তোমরা জীবন দিও এই হসপিটালটাকে রক্ষা করো, রক্ষা করো। এবার তোমার পালা দুর্লভ মুখার্জি, মরার জন্য তৈরি হয়। বাবা মানুষ প্রতিমা প্রীতিকে কেড়ে নিয়েছে, তাই ওকে আমি বাঁচতে দেব না। ঠিক আছে, আমি বুক পেতে দিচ্ছি, তুমি আমাকে মারো, কিন্তু হাসপাতালের কোনো ক্ষতি তুমি করো না। না না, আমার খুঁজে তুমি মেরো না, দরকার হলে তুমি আমাদেরকে মারো, তুমি আমার খোকন সোনাদের মেরো না। কাউকে মরতে হবে না। আমাকে বিয়ে করতে পারোনি বলেই তো তোমার এত আক্রোশ, তাই না? বেশ, আমি সবকিছু ছেড়ে তোমার সঙ্গে হাত ধরে চলে যাব। কিন্তু কিন্তু আমার জন্য আমাদের সকলকে তুমি মেরো না। এসব কি বলছো বাবা? হ্যাঁ মা, হ্যাঁ আমি ঠিকই বলছি। আমার সামান্য আত্মত্যাগের বিনিময়ে যদি এত বড় প্রতিষ্ঠান একটা রক্ষা পায়, হাজার হাজার মানুষের উপকার হয়, তাহলে আমার এই তুচ্ছ প্রাণ আমি এখানে আহুতি দিতে চাই। তবে একটা কথা, আমি অন্য কারো দেয়া সিঁদুর নিয়ে তোমার সঙ্গে ঘর করতে যেতে পারবো না। তাই তোমার সঙ্গে নিয়ে যাবার আগে এসো ঈশান, তুমি নিজের হাতে আমার সিঁথি থেকে ওই দুর্লভের দেয়া সিঁদুরটা মুছে দাও। এসো, আমি এক্ষুনি মুছিয়ে দিচ্ছি। মুছে দাও। আমি এক্ষুনি মুছিয়ে দিচ্ছি। তুমি কি করলে বাবা? তুমি কি করলে? তুমি নিজের হাতে আইন তুলে নিলে। এখন আইনের হাত থেকে তোমাকে কি করে বাঁচাবো? আপনি চিন্তা করবেন না স্যার, ম্যাডামকে
ম্যাডাম। আপনি অফিসের রিপোর্টে লেখা হবে এনকাউন্টার শয়তানটা মারা গেছে। যতদিন আমরা তোমাদের ছত্রছায়ায় আছি ততদিন আমাদের কোনো ক্ষতি হবে না, কারণ তোমরাই তো আমাদের ভালোবাসার আসল ঠিকানা। অবক্ষয়ের অতিমারিতে থাকছে মানব চেতনা, সন্তানের কাছে বাবা মাই হলো